যে এই মুহূর্তে কেন স্যাংশনগুলো আসলো। এই মুহূর্তে স্যাংশনগুলো এসেছে বিকজ হাসিনা তার হস্ত প্রসারিত করে বিদেশে যারা বসে বসে সাংবাদিকতা করছে, বিদেশে যারা বসে বসে অনলাইন অ্যাক্টিভিজম করছে, বিদেশে যারা বসে বসে দেশের সম্পর্কে কথা বলছে, তাদের গায়ে হাত দিয়েছে, কনকের বোনকে গ্রেপ্তার করেছে, আমাদের নামে মিডিয়াতে আর্টিকেল করেছে। হাসিনা কি মনে করে আমরা বসে থাকি এখানে? আমরা কি এখানে এইসব দেশে আমরা এত বছর ধরে থাকি, আমরা এখানকার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, এখানে একটা সম্মানজনক চাকরি করে বেঁচে আছি, আমরা কি বসে আছি? আমরা বিদেশি সরকারকে অবহিত করেছি, ডু সামথিং অর উই আর নট উইথ ইউ। একটা সরকার কি করে এত বড় মাফিয়া হয়? আমি 10,000 মাইল দূরে থেকে একটা আর্টিকেল লিখবো, একটা বক্তব্য রাখবো, আর আমার ভাই বোনকে দেশে গ্রেপ্তার করে ফেলবে। হাসিনা লাস্ট এই কাজগুলোর জন্য আজকে স্যাংশনটা এত তাড়াতাড়ি আসছে। আমি আপনাকে বললাম, হাসিনা যদি আরো বাড়াবাড়ি করে, আমি আপনাকে বলি কি করবে আমেরিকা। টেক মাই ওয়ার্ড, আই স্টাডি দ্য প্যাটার্ন অফ বিগ পাওয়ার্স বিহেভিয়ার। বৃহৎ শক্তির ব্যবহার কেমন হয় আমি সেটা স্টাডি করে আমি পরীক্ষায় পাশ করে বেরিয়ে আসছি। ঘাড়ে ধরে গিয়ে ইরাকে গিয়ে সাদ্দামকে গুহার থেকে বাইর করে ফেলছে, গাদ্দাফিকে গিয়ে একদম লিবিয়ার ভিতরে ঢুকে মেরে ফেলছে। ইউ নেম ইট। আমেরিকা যার পিছনে লাগবে, বলে না হাসিনা বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ছাড়ে না। আমেরিকা কিন্তু কাম হেল ওর হাই ওয়াটার, ওরা যার পিছনে লাগবে কিন্তু হি অর শি ইজ গন। ওই চায়না টানা ওইসব কেউ হাসিনাকে রক্ষা করতে আসবে না তখন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আইজিপি ডক্টর বেনজির আহমেদ, র্যাব ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 6 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বেনজির আহমেদের ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। সব মিলে এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আসলে সাকিব, এই জিনিসটা বহু আগ থেকে প্রত্যাশিত ছিল। আপনি যদি লক্ষ্য করেন, আপনাদের সাথে তো আমরা অনেকবারই আলোচনা করেছি যে বাংলাদেশের এইসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন নিয়ে মানবাধিকার সংস্থাগুলো অতটা সোচ্চার ছিল যে ফর্মালি তারা বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট করেছে। এক পর্যায়ে ছবি, নাম এবং বৃত্তান্ত দিয়ে রিকোয়েস্ট করেছে যে এই লোকগুলা কোনো হদিস পাওয়া যাচ্ছে না, ওরা কোথায় আছে আপনারা জানান। তারপরে তো অন্যান্য সংস্থাগুলো যেসব রিপোর্ট, বাৎসরিক যেসব রিপোর্টগুলো ওরা বের করে, ভাষা বা ত্রিমাসিক যে রিপোর্টগুলো বের করে, সেখানে পরিসংখ্যানগুলো তো খুব মারাত্মক। 500-600 লোক গুম হয়ে আছে, তারপরে ধরুন আপনার 40-50 হাজার লোক গ্রেপ্তার হয়ে আছে। তো এরপরে মধ্যখানে কতগুলো জিনিস ঘটে গেল। বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রী যখন 26শে মার্চে ঢাকায় আসলেন, তখন দেখুন আপনি এই যে প্রত্যেকটা ঘটনা কিন্তু নিরস্ত্র জনগণের উপর। এই যে বায়তুল মোকাররমের সামনে যে ঘটনাগুলা সারা বিশ্ববাসী দেখলো, যে হুজুরদেরকে এভাবে যে গুলি করা হচ্ছে, এই ব্রাহ্মণবাড়িয়ায় যে গুলি করা হচ্ছে, র্যাব বিভিন্ন বিজেপি গিয়ে ওখানে রাত্রেবেলা রেড করছে। এখন কথা হচ্ছে নিরস্ত্র মানুষের উপর যখন একটা সশস্ত্র বাহিনী এভাবে হত্যা করে, হামলা করে, এইগুলোর ব্যাপারে ক্রমাগতই রিপোর্ট আসছিল। এরপরে যেটা হলো, এবছর দুটো ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হলো। যুক্তরাষ্ট্রের যে আপনার বোথ হাউস অফ দা আর কি কংগ্রেস, মানে লোয়ার হাউস এবং সিনেট এবং কংগ্রেস দুটোতেই পর পর এখানে আপনার মোশন পাস হলো যে বাংলাদেশে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। র্যাবকে চিহ্নিত করা হলো, ওখানে বেনজির সাহেবের নাম দিয়েও বলা হলো, কারণ তিনি যখন র্যাবের ডিজি ছিলেন তখন বেশিরভাগ ঘটনা ঘটেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তারপর বাংলাদেশ সরকারকে প্রাতিষ্ঠানিকভাবে আবার এগুলো জানানো হলো। পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখলেন। পররাষ্ট্রমন্ত্রী এমনও বললেন লিস্টগুলো এনএসআই ডিজিএফ এর কাছে দেওয়া হয়েছে, সরি এনএসআই এসবির কাছে দেওয়া হয়েছে। এখন ধরুন এইভাবে অপেক্ষা করতে 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 একটা জিনিস এমন একটা পর্যায়ে আসছে। তো এখন আন্তর্জাতিক মানবাধিকার দিবস ছিল শুক্রবারে, গত শুক্রবারে, পরশুদিন মানে গতকাল আর কি। তো এখন যুক্তরাষ্ট্র এই সময়ে এই রিপোর্টটা প্রকাশ করে দিল এবং একসাথে বাংলাদেশে দেখুন, মায়ানমারকে কিন্তু এর আগে তারা বহুবার স্যাংশনে ফেলেছে, কিন্তু প্রত্যেকবারে নাম আসছে একজন জেনারেল বা 2জন জেনারেল, একজন অফিসার, এরকম কিছু। আমাদের এখানে একসাথে 6জন না, কিন্তু এখন 7জন। র্যাব 7-এর কমান্ডিং অফিসার হুইজ লেফটেন্যান্ট কর্নেল প্রাক্তন, তার নামও আসছে এখন। ওই কক্সবাজারে কোন চেয়ারম্যানকে ধরে পিটিয়ে মেরে ফেলছে ওখানে, অথবা গুলি করে মেরে ফেলছে, হোয়াট এভার ইট ইজ। এখন কথা হলো, সমস্যাটা ওখানে নয়, সমস্যা হলো আমরা একটা জাতি হিসাবে ব্র্যান্ডেড হয়ে গেলাম 3-4টা দেশের সাথে। কারা এরা? মায়ানমার, নর্থ কোরিয়া। তার মানে আমরা শুধু স্বৈরাচার নই, আমরা শুধু কর্তৃত্ববাদী নই, আমরা অতটুকু কর্তৃত্ববাদী যে আমাদের তুলনা হলো
প্রতিবেশী মায়ানমার, যেটা একটা সামরিক জান্তা, এবং উত্তর কোরিয়া, যেটা একটা কমপ্লিটলি কমিউনিস্ট শাসন। এখানেই হলো সবচেয়ে বড় দুর্ভাগ্য, এখানে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা। কার নাম আসলো, কোথায় আসলো, 6 জন 7 জন, সেটা বড় কথা নয়। আবার একই সাথে দেখুন পেছন দিয়ে জেনারেল আজিজের নাম এসে গেছে এখন। এবং যেহেতু এই প্রসঙ্গে আলোচনাই করছি, আমি এটা এখানে শেষ করতে চাই, একটু মানে মোটামুটি একটু এটাকে একটা ফরম্যাটে আনতে চাই। আরো নাম আসছে, আমি যতটুকু জানি। আমি জানি জেনারেল তারেক সিদ্দিকীর নাম আসছে, আরো 27 জনের নাম আসছে, যেটা আমরা জানতে এক্স্যাক্টলি পেরেছি। আমি জানি জেনারেল তারেক সিদ্দিকীর নামও আছে ওখানে নাকি শুনলাম। প্রাক্তন 2 জন ডিজিএফআই এর নাম আসতেছে শুনলাম। তো এইভাবে পুরা চেইনটা যারা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জড়িত ছিল তাদের সবাই নাম এসে যাচ্ছে এখানে। তো এটা ইটস এ বিগ ডিল, অনেক মারাত্মক, কিন্তু দেশের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল আর কি। কারণ আমরা এই যে গণতন্ত্রের সংগ্রামটা আমরা করে যাচ্ছি, এবং সরকার এটাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। এখন দেখুন আরেকটা বিষয় আছে এখানে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কানাডার জন্য প্রযোজ্য, অস্ট্রেলিয়ার জন্য প্রযোজ্য, ইউরোপিয়ান ইউনিয়নের জন্য প্রযোজ্য। দে অ্যাক্ট ইন কনসার্ট, ওরা একসাথে কাজ করে, ওদের কম্পিউটার সিস্টেম ইভেন এক করা এসব ব্যাপারে। সুতরাং এখন যদি আপনি এটাকে একটা পার্সপেক্টিভে দেখাতে চান, বৃহত্তর ক্যানভাসে, তাহলে দেখুন আমাদের কিন্তু এক্সপোর্টের 85 to 90% হলো নর্থ আমেরিকা অ্যান্ড ইউ। এখন এই জিনিসটা যদি স্নোবল করে আর একটু সামনের দিকে গড়ায়, তাহলে কিন্তু আমাদের অর্থনীতির উপর একটা বিরাট ধস নেমে আসবে। সেই হলো আর কি, এটি হলো মেইন বিষয়। তো এদিকে আমরা যেটা জানি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মোমেন তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে যে আমরা আমন্ত্রণ পাইনি, এটির কারণ হচ্ছে যে আমাদের দেশের গণতন্ত্র অনেক উন্নত, তার ভাষায়। এবং তিনি বলেছেন যে যারা কম মানে গণতন্ত্রের দেশ যেগুলো রয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্র আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু এখন তো প্রমাণিত হয়ে গেল যে তার কথাটা যে একটি মিথ্যাচার ছিল জনগণের সাথে, কারণ আমাদেরকে ওখানে আমন্ত্রণ জানানো হয়নি এই কারণেই যে আমরা এখানে সীমাহীন মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে, এবং যার কারণে এরকম একটি স্যাংশন আমাদের উপর আরোপ করা হলো। তো এখন মিস্টার মোমেন কি বলবে, আপনার কি মনে হয়? মিস্টার মোমেন কি বলবে সেটা তো আমি তো আর আই ক্যানট গেট ইনটু হিজ হার্ট। বাট যেটা হচ্ছে সেটা হলো এখানে ভারত নিমন্ত্রিত হয়েছে, তো ভারতে গণতন্ত্র নাই এটা তো আমরা বলতে পারবো না, তাই না? গণতন্ত্রের তো প্রাথমিক শর্ত যেটা, সেটা হলো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। তো ভারতে তো নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয়, ঠিক আছে। ভারত একটা কট্টরপন্থী দিকে চলে গেছে, বিজেপি এখন মানে ওদের একটা উচ্চকণ্ঠ বিজেপির প্রতি সাপোর্ট বেশি, বেশি বলেই তো ভোটগুলো পাচ্ছে। এটা তো হতেই পারে কোনো দেশে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করুন আপনি এখানে, সেটা হলো রাশিয়া এখানে আমন্ত্রিত হয়নি, চীন আমন্ত্রিত হয়নি। কিন্তু আমরা কে না জানি যে এই দুটো দেশে গণতন্ত্রের স্বল্পতা আছে, সেটা তো আমরা জানি। এটা তো বেসিক্যালি কমিউনিস্ট কান্ট্রি, তাই না? এই যে বহুদলীয় গণতন্ত্র, গণতন্ত্রের যে লিবারাল ডেমোক্রেসির যে ডেফিনেশন, সেই ডেফিনেশন তো ওরা মিট করছে না। তো সুতরাং আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি বললো সেটা হলো কি, দেখুন ওনার সম্পর্কে সমালোচনা করার খুব একটা কিছু নেই। এই জন্য না রাষ্ট্রবিজ্ঞানের লোক না কূটনীতির লোক, কথাবার্তা যখন বলেন তখন কিন্তু খুব বেসামাল কথাবার্তা বলেন, একটা অবাধ্য ছেলের মতো আর কি। মা বাপের অবাধ্য সন্তান আছে না, মুখ দিয়ে যা আসে। ওই ভাই মন্ত্রী ছিল বিখ্যাত, সেই সুবাদে একটা চাকরি পেয়েছেন বাংলাদেশ সরকারের কাছে জাতিসংঘে, সেখান থেকে আবার গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। সুতরাং ওনার আসলে বেসিক্যালি কমন সেন্সটা খুব কম ভদ্রলোকের। আমি সেটাই বলবো, এইভাবে কথাবার্তা বলা ঠিক না। হি ইজ এ ডিপ্লোম্যাট, হি ইজ দ্য টপ ডিপ্লোম্যাট অফ দ্য কান্ট্রি, আপনাকে বুঝতে হবে। মোমেন ইজ দ্য টপ ডিপ্লোম্যাট অফ বাংলাদেশ, তার প্রত্যেকটা কথার মধ্যে ডিপ্লোমেসি থাকতে হবে। উনি আজকে আমেরিকার সম্বন্ধে খারাপ মন্তব্য করছে। তো কথা হচ্ছে যুক্তরাষ্ট্রে যেই দেখুন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতি বুঝতে হবে আপনাকে। পৃথিবীটা কিন্তু একটা কর্তৃত্বের ভিতরে চলে। আনটিল নাও যুক্তরাষ্ট্র ইজ দ্য অনলি পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড যারা পৃথিবীর যে কোনো দেশের সমস্যা নিরসনে আগ্রাসীভাবে এগিয়ে যায়। আমি এটা পছন্দ করি না করি সেটা বড় কথা নয়। তাহারা ওয়ার্ল্ড কাপ, তারা বিশ্বের পুলিশ বাহিনী। এখন আপনি দেখুন যেখানে যেখানে কোন সরকারকে তারা সরাতে চেয়েছে, তাহারাই কিন্তু সৈন্যবাহিনী প্রেরণ করেছে, রক্ত দিয়েছে। এটার জন্য চায়নাও এগিয়ে আসে নাই, রাশিয়াও এগিয়ে আসে নাই, কিন্তু এগুলো কিন্তু ফ্যাক্ট।
আপনাকে হিসাব করতে হবে। আবার যদি মুক্ত কণ্ঠ, স্বাধীনতা এগুলো যদি বিচার করতে চান, যুক্তরাষ্ট্র ইজ টপ অফ দ্য ওয়ার্ল্ড, এটা তো অস্বীকার করা যাবে না। আর আমাদের বাংলাদেশের বেলায় এতগুলো জিনিস বাদ দেন, বাংলাদেশের বেলায় সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের এক্সপোর্টের 45% যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আপনি চিন্তা করুন, একটা বিরাট কমিউনিটি আমাদের এখানে ডায়াসপোরা এখানে বসে আছে, আমাদের পারিবারিক সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে, ঘরে ঘরে লোক আমেরিকান সিটিজেন, ইটস এ বিগ ডিল। এখন বাংলাদেশের বেলায় তাদের ইন্টারেস্ট আসছে বিভিন্ন কারণে। ভূ রাজনীতির কথা বাদ দিলাম, এই অর্থনৈতিক যে কথাটা বললাম, আর যে পিপল টু পিপল যে রিলেশনশিপ, যুক্তরাষ্ট্র এখন আমাদের সেকেন্ড হোম। আজকে যুক্তরাষ্ট্র স্যাংশন দিলে এতটুকু ইম্প্যাক্ট হয় কেন বলুন? অন্য কোনো দেশ দিলে হয় না কেন? বিকজ ওখান থেকে বেরিয়ে এসে একটাই ডেস্টিনেশন, সোজা যুক্তরাষ্ট্রে চলে আসে। ওই আইজিপি সাহেব যুক্তরাষ্ট্র আসে, সেনাপ্রধানও যুক্তরাষ্ট্রে আসে, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে আসে, প্রধানমন্ত্রীর ছেলেও ওখানে থাকে, প্রত্যেকটা লোকের ছেলে মেয়ে সবকিছু এটা যুক্তরাষ্ট্র কানাডা এইসব জায়গাতেই থাকে। কিন্তু কিছু আছে ইউরোপে আছে, তো এই জন্য এটার ইম্প্যাক্টটা খুব বেশি। তো আপনি যখন বুঝেন যে একটা দেশে আমার 48% এক্সপোর্ট যাচ্ছে, লার্জেস্ট ট্রেডিং পার্টনার, লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার, আমাদের পুরো জিনিস এই যে কোভিডের ভিতরে এতগুলো ক্যাশ ডলারগুলো শুধু আমেরিকা সবচেয়ে বেশি দিচ্ছে। আমেরিকা যদি স্ক্রুটাইট করে ওয়ার্ল্ড ব্যাংক থেকে এত টাকা পেত না, আমেরিকা স্ক্রুটাইট করলে আইএমএফ থেকে এত টাকা পেত না। সরকার তো প্রচুর পরিমাণ লোনের উপরে বেঁচে আছে। এই যে অর্থটা আসছে, এই যে আইডিএফ থেকে অর্থ আসছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসছে, আইএমএফ থেকে আসছে, এগুলো তো বিশ্বটাকে চালায়, মানুষ তো জানে। তাহলে মোমেন সাহেব সেটা বুঝতে হবে যে বিশ্বের মাতব্বর মোড়ল হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে কালকে পার্মানেন্ট যে মেম্বার আছে ইউএন সিকিউরিটি কাউন্সিলে, চায়না এবং রাশিয়া ছাড়া বাকি 3 জনকে তারা একসাথে নিয়ে নিতে পারে, মেজরিটিদেরকে। কারণ বাকিরা হলো ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসির সদস্য, ইউকে, ফ্রান্স। এখন আপনি বলুন একটা দেশে ইম্পর্টেন্ট না বুঝে, ইম্পর্টেন্সটা না বুঝে যদি সমালোচনা করা হয়, তারপরে যুক্তরাষ্ট্র কিন্তু যথেষ্ট সমীহ করে বাংলাদেশকে, যুক্তরাষ্ট্রকে এমনও সমালোচনা করা হয়েছে কাজের বুয়া, যুক্তরাষ্ট্রকে এমন সমালোচনা করা হয়েছে হোয়াইট স্যান্ডউইচ উইথ হোয়াইট ওয়াইন খেলেই নাকি নোবেল প্রাইজ পাওয়া যায়। যত কি তখন তো খুব, তখন তো প্রয়াত সৈয়দ আশরাফ যিনি ছিলেন সাধারণ সম্পাদক, তিনি এ ধরনের কথাবার্তা তো হাসিনার মানে আওয়াজগুলো এমন ছিল যে আমার আর কারো দরকারই নেই। ওই চায়না থেকে কিছু পয়সা পাইছে, ভারতের ব্যাকিং পাইছে, কিন্তু সে তাদের সবাই বোঝা উচিত জিও পলিটিক্স এগুলো কিন্তু কনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যায়, খুব বেশি সময় লাগে না চেঞ্জ হতে। তো হঠাৎ করে এটা চেঞ্জ হলো কেন? আপনার কি মনে হয় কেন চেঞ্জ হলো এটা? কারণ আমরা তো অনেকদিন ধরে আশা করছিলাম যে এরকম একটি স্যাংশন আসবে, কিন্তু আসবে করে কিন্তু শেষ পর্যন্ত আসছিল না, ফাইনালি এটা আসলো। তো এটা কিসের আলামত? আরে বাবা, বাংলাদেশে বরাবর প্রত্যেকটা অ্যাম্বাসেডর, আমেরিকান অ্যাম্বাসেডর, ব্রিটিশ অ্যাম্বাসেডর, ইউর অ্যাম্বাসেডর, আপনি এমন কোন সপ্তাহ নামে মাস নাই যেখানে বলে না আমরা এখানে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি। বাংলাদেশ সরকার মনে করে কি এই ধরনের কথা কি মূল্য আছে? ইলেকশন তো 2023 সালে হবে, তুমি তোমার 2টা ইলেকশন কারচুপি করছো। ওকে, এটি হলো তোমার ফান্ডামেন্টাল প্রবলেম। যখন বলো একটা নির্বাচন চায়, ওরা তো আর এখন আগের মতো, আগে যেমন একটা ব্যাপার ছিল যে বৃহৎ শক্তিগুলো একটা জোর করতো। আচ্ছা, কেন করতো জোরটা? ওরা কিন্তু নিজ ইচ্ছা করে করতো না, আপনি কিন্তু আভ্যন্তরীণভাবে সুযোগ দিতে হবে। ফর এক্সাম্পল, অতীতের আন্দোলন, 90 দশকের আন্দোলন, 80 দশকের আন্দোলন, তখন দেখবেন রাস্তায় লক্ষ লক্ষ লোক যেই বিরোধী দলে আছে, তখন হয় কি আর কোনো উপায় থাকে না, দুই দল কথা বলছে না, সরকারি দল বিরোধী দল কথা বলছে না, মানে মুখোমুখি সংঘর্ষ, মারমুখী অবস্থান। তখন এই আমাদের রাষ্ট্রদূত গুলো ওরা একত্রিত হয়ে তখন এটা ফয়সালা করতে যেত। মনে আছে আপনার এই কাহিনীগুলা? এরশাদের পতনের কাহিনী চিন্তা করুন, হাসিনার পতন, বেগম জিয়ার পতন, যত কিছু সরকারগুলো যখন সরানো হয়েছে বা নির্বাচন যখন আসছে, তখন এই সিনারিওগুলো আবর্তিত হয়েছে বাংলাদেশে। কিন্তু এখন বর্তমানে যেমনটা অবস্থায় আসছি আমরা, রাস্তায় কোনো কেউ নাই, যার জন্য কিন্তু রাষ্ট্রদূতের সেভাবে জোরালোভাবে কোনো কথা বলে না, একটা স্মল বিবৃতি দিয়ে দেয় আমরা এখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন চাই। তো তোমার কেন বুঝতে কষ্ট হচ্ছে যে তুমি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করনি, যার ফলে তুমি একটা অবৈধ একটা প্রশাসন বসে আছো এখানে, তোমাকে আর কতক্ষণ তারা আদর করে চুমু দিয়ে তেল দিয়ে এইভাবে চালাবে? সুতরাং এক পর্যায়ে এসে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসনের একটা নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি ছিল যে বিশ্বের যেখানে যেখানে গণতন্ত্রের ঘাটতি আছে, ডিফিসিট আছে, তিনি সেটা পরিপূর্ণ করার জন্য চেষ্টা করবেন। রিজনটা হচ্ছে কি জানেন? রিজনটা খুব সিম্পল। অ্যাকর্ডিং টু থিওরি অফ দ্য পলিটিক্যাল সায়েন্স, লিবারেল ডেমোক্রেসি গুলো কোনো যুদ্ধ বিগ্রহে যায় না খুব একটা। একটা দেশ যখন একটা লিবারেল ডেমোক্রেসি চলে আসে, বহুদলীয় গণতন্ত্র, নির্বাচনগুলো সুষ্ঠু হয়, জনপ্রতিনিধি দ্বারা দেশ পরিচালিত হয়, যখন স্ট্রাকচার অফ পলিটিক্সটা যখন সিস্টেমাইজ হয়ে যায়,
তখন দেখবেন যে যুদ্ধের কথা আর বেশি আলোচনা হয় না, তখন সেখানে মানুষের কল্যাণটাই সবচেয়ে আলোচনা হয়। আপনি সবচেয়ে কল্যাণ রাষ্ট্র দেখবেন এখন লিবারেল ডেমোক্রেসি। আপনি ওয়েলফেয়ার পাবেন অস্ট্রেলিয়াতে, মানুষের ওয়েলফেয়ার সিস্টেম, আপনি পাবেন ইউকেতে, আপনি পাবেন কানাডাতে। যুক্তরাষ্ট্র পর্যন্ত নাই এভাবে, যুক্তরাষ্ট্র সেভাবে নাই এই দেশগুলোতে যেভাবে আছে। এবং লিবারেল ডেমোক্রেসি দে ডোন্ট ফাইট উইথ ইচ আদার। এই আমেরিকা কানাডা 1000 বছর একসাথে আছে, যুদ্ধ করবে না ওরা। কিন্তু ব্রিটেন ফ্রান্স এখন আর যুদ্ধ করবে না। কিন্তু এগুলো তো ভাই রাষ্ট্রবিজ্ঞানের থিওরিতে এগুলা। মমিন ম্যান লাইক মমিন ডাজন্ট নো অল দোজ স্টাফ। এখানে তো আপনি রাষ্ট্র চালাতে হলে আপনাকে রাষ্ট্রবিজ্ঞান বুঝতে হবে, কূটনীতি বুঝতে হবে, এগুলো তো বুঝতে হবে তো রে ভাই। এবং প্যাটার্ন আছে তো, আপনি 50টা জিনিস পরীক্ষা করে একটা প্যাটার্নে আসেন, একটা কনক্লুশনে আসেন। আপনি দেখলেন অস্ট্রেলিয়াতে একটা কাক সাদা, আপনি দেখলেন আফ্রিকাতে একটা কাক সাদা, আপনি দেখেন যে পোল্যান্ডে একটা কাক সাদা, তাইলে আপনি উপসংহারে আসবেন যে পৃথিবীর বেশিরভাগ কাক সাদা। আপনি 100% বলবেন না, কোথাও একটা কালো কাক থাকতেও পারে। তো এগুলো লেখাপড়া গবেষণার ব্যাপার কি, আমি কথাগুলো আনতাম না এখানে, বাট ওনারা যখন রাষ্ট্র চালায় এবং বক্তব্য রাখে, এখন আমি মমিন সাহেবকে যদি প্রশ্ন করি, শেখ হাসিনাকে যদি প্রশ্ন করি, জাতি হিসেবে আপনি আমাদেরকে অপমান করলেন কেন আজকে? কেন আমাদেরকে তুলনা করা হচ্ছে উত্তর কোরিয়া এবং মায়ানমারের সাথে? আমরা কি অপরাধ করেছি জাতি হিসাবে? আপনি শেখ মুজিবুর মেয়ে, এটা কি আপনার কাছে প্রত্যাশা ছিল আমাদের? এটা আপনি আমাকে উপহার দিলেন? এই প্রশ্ন যদি করি, হাসিনার মুখে কোনো জবাব আছে? এবং জনাব শহীদ ইসলাম, জনাব মোমেন আরো বলেছেন যে আমেরিকাতে নাকি 6 লক্ষ মানুষ প্রতি বছরে গুম হয় এবং হাজার হাজার লাশ পড়ে থাকে। তো তিনি বলেছেন যে আমেরিকাতেও তো এই ধরনের সমস্যা রয়েছে। তো এই যে এ ধরনের মানে বেফাস মন্তব্য, আমেরিকাটার সাথে তিনি বাংলাদেশের তুলনা করতে চান, যেখানে বাংলাদেশে মাদক বিরোধী অভিযানের নামে তারা এনকাউন্টার করে মানুষ মেরে ফেলে, আর সেই দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি উল্টো বলতে চেষ্টা করছেন যে আমেরিকাতেই নাকি 6 লক্ষ মানুষ গুম হয়, এবং তিনি জর্জ ফ্লয়েডের যে হত্যাকাণ্ড ওই বিষয়টিও অবতারণা করেছেন, করে বোঝাতে চাচ্ছেন যে আমেরিকাতেই মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে। তো এটা মানে এই তুলনাটাকে কম্পারিজন যে তিনি করলেন, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানে আপনি অ্যাপেলের সাথে অরেঞ্জ তুলনা করতে পারবেন না। দুইটার ফেব্রিক আলাদা, ওকে? ফেব্রিক গুলো আলাদা। যুক্তরাষ্ট্র এবং আমেরিকার সাথে এটা তুলনা করা যায় না। এক্সকিউজ মি। কেন করা যায় না আমি বলি। যুক্তরাষ্ট্রে শতকরা 34% মানুষ, দ্যাট মিনস মোর দেন 1/3, 3/1 এক ভাগেরও বেশি, তাহারা বন্দুকের মালিক। লাইসেন্স করা গান আছে তাদের বাড়িতে, বিকজ ওদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কিন্তু ওই গানের রাইট দিয়ে দিছে ওদেরকে। সেকেন্ড জিনিস, শতকরা 44% মানুষ, দ্যাট মিনস অলমোস্ট প্রায় 50% কাছাকাছি, তারা এমন একটা পরিবারে থাকে যে পরিবারের মধ্যে গান আছে। আচ্ছা, এখন রাস্তায় যখন আইন শৃঙ্খলা বাহিনী সেই দেশের মানুষগুলোকে যখন, যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা ঘটনা আপনি খেয়াল করবেন, যেখানে বলা হয় যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এমন একটা লোককে কনফ্রন্ট করছে যে বন্দুকটা শুধু তাক করে নাই, কোথাও গুলিও করে ফেলছে অলরেডি, কোথাও মহলের মধ্যে 10 জনকে কিল করে ফেলছে, কোথাও স্কুলে গিয়ে 50 জনকে কিল করে ফেলছে। মানে টোটাল মানে কাইন্ড অফ টেরোরিজম। তো ওইসব অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী তার ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে তাদেরকে গুলি প্রয়োগ করতে হয়। তারপরেও সবচেয়ে বড় কথা, আমি সেটাকে নিষ্কৃতি দিচ্ছি না, বা সেটার থেকে তাদেরকে অব্যাহতি দিচ্ছি না। তুমি গুলি করবে কেন? ইউ আর ট্রেন্ড, প্রয়োজন হলে তাকে আনাম করো। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যুক্তরাষ্ট্রে তো বিচার আছে, তোমার তো বিচার নাই ভাই। এই যে তুমি এত লোক গুম করেছো, তোমার জবাব দিতে নাই। যুক্তরাষ্ট্রে একটা মানুষ যদি গুম হয়, আকাশ পাতাল উতাল পাতাল হয়ে যাবে তাকে বের করার জন্য। এই যে গুমের কথা বলছো তুমি, এই লোকটা নিজে যুক্তরাষ্ট্রে ছিল, আজকে সে এভাবে কথাবার্তা বলে। যুক্তরাষ্ট্র তো আমাদের মতো না। এই চাকরিটা যাওয়ার পরে যখন সে আবার আমেরিকা আসবে, এইসব কথা রেকর্ডে রাখলে ওরা কিন্তু তার ইচ্ছে করলে দে কুড জাস্ট স্ক্রু হিম আপ। সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, বাট যুক্তরাষ্ট্র তো আমাদের মতো না। আপনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বসেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হাজার কথা বলতে পারবেন। দ্যাট ইজ দ্য বিউটি অফ যুক্তরাষ্ট্র। আজকে আমি একটা কথা বলি, আপনি যখন প্রথমে আমাকে প্রশ্ন করেছিলেন যে এই মুহূর্তে কেন স্যাংশনগুলো আসলো, এই মুহূর্তে স্যাংশনগুলো এসেছে বিকজ হাসিনা তার হস্ত প্রসারিত করে বিদেশে যারা বসে বসে সাংবাদিকতা করছে, বিদেশে যারা বসে বসে অনলাইন অ্যাক্টিভিজম করছে, বিদেশে যারা বসে বসে দেশের সম্পর্কে কথা বলছে, তাদের গায়ে হাত দিয়েছে, কর্ণকের বোনকে গ্রেপ্তার করেছে, আমাদের নামে মিডিয়াতে আর্টিকেল করেছে। হাসিনাকে মনে করে আমরা বসে থাকি এখানে? আমরা কি এখানে এইসব দেশে আমরা এত বছর ধরে থাকি, আমরা এখানকার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, এখানে একটা সম্মানজনক চাকরি করে বেঁচে আছি, আমরা কি বসে আছি?
আমরা বিদেশি সরকারকে অবহিত করেছি, ডু সামথিং অর উই আর নট উইথ ইউ। একটা সরকার কি করে এতবার মাফিয়া হয়? আমি 10,000 মাইল দূরে থেকে একটা আর্টিকেল লিখবো, একটা বক্তব্য রাখবো, আর আমার ভাই বোনকে দেশে গ্রেপ্তার করে ফেলবে। হাসিনা লাস্ট এই কাজগুলোর জন্য আজকে স্যাংশনটা এত তাড়াতাড়ি আসছে। আমি আপনাকে বললাম, আই এম গিভিং ইউ এ সিক্রেট। উই ওয়ার্ক ভেরি হার্ড and it's working now ইনশাআল্লাহ। আমরা হাসিনাকে বারবার ওয়ার্নিং দিয়েছি, ডোন্ট ডু দিস। ঠিক আছে, আমি 40 বছর লিখি, আমি অন্য কিছু করি না। আমি এখন টকশোতে আসছি, টকশোতে কথা বলি। ইউ হ্যাভ নো রাইট টু টাচ মাই ব্রাদার, সিস্টার, আমার ফ্যামিলি, আমার অ্যাসেট। তোমরা আমাদের অনেকগুলো লোককে যারা বুদ্ধিভিত্তিক প্রফেশনে জড়িত তাদেরকে হাত দিয়ে, সাংবাদিক সবাই, লেখক, ডক্টর তাজ হাশমি একজন একাডেমিশিয়ান, পিনাকি ভালো ভালো বইয়ের লেখক, তুমি কেন এসব করছো? আমরা বিদেশে এসে বসে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছি, তুমি কি করলে? আমাদেরকে হাত দিলে। কনকের বোনের গ্রেপ্তারটা আপনি মনে করেন কি এটা সহজ জিনিস ছিল? ইট হ্যাজ ক্রিয়েটেড সিরিয়াস ইম্প্যাক্ট। এই লাস্ট এই ঘটনাটার জন্য আজকে স্যাংশনটা তাড়াতাড়ি আসছে। হাসিনা যদি আরো বাড়াবাড়ি করে, আমি আপনাকে বলি কি করবে আমেরিকা। টেক মাই ওয়ার্ড, আই স্টাডি দ্য প্যাটার্ন অফ বিগ পাওয়ার্স বিহেভিয়ার। বৃহৎ শক্তির ব্যবহার কেমন হয় আমি সেটা স্টাডি করে আমি পরীক্ষায় পাশ করে বেরিয়ে আসছি। ঘাড়ে ধরে গিয়ে ইরাকে গিয়ে সাদ্দামকে গুহার থেকে বাইর করে ফেলছে, গাদ্দাফিকে গিয়ে একদম লিবিয়ার ভিতরে ঢুকে মেরে ফেলছে। ইউ নেম ইট। আমেরিকা যার পিছনে লাগবে, বল না হাসিনা বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ছাড়ে না। আমেরিকা কিন্তু কাম হেল অর হাই ওয়াটার, ওরা যার পিছনে লাগবে কিন্তু হি অর শি ইজ গন। ওই চায়না টানা ওইসব কেউ হাসিনাকে রক্ষা করতে আসবে না তখন। আমেরিকা হ্যাজ এ বিগ মেকানিজম টু রিমুভ এনিথিং এনিবডি ফ্রম পাওয়ার এনিওয়ার। আর চায়না কোনোদিন বাংলাদেশের হাসিনার মতো প্রশাসকের পক্ষ হয়ে ওই আমেরিকার সাথে কোনো কনফারেন্সে যাবে না, বিকজ ওই দুটো হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট ট্রেডিং পার্টনার। $755 বিলিয়ন ব্যবসা করে এই দুটো দেশ। সমস্ত বিশ্ব অর্থনীতি তাদের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র পৃথিবীর 1 নম্বর অর্থনীতি, চায়না পৃথিবীর 2 নম্বর অর্থনীতি। কোভিড উত্তর পৃথিবীকে অর্থনীতিকে জাগ্রত করার জন্য, অর্থনীতিতে প্রাণ সঞ্চার করার জন্য ওরা দুইজন ভিতরে কাজ করছে। ওদের ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছে না, কোনো কিছু বন্ধ হচ্ছে না। হাসিনার মতো একটা টিংপট রুলার, ইলিগাল রুলার যদি মনে করে চায়না এসে আমাকে ঠেস লাগাবে, চায়না তোমাকে ভালোবাসবে কেন? তুমি তো ইন্ডিয়ার প্যাটের ভিতরে। প্রত্যেক মুহূর্তে তুমি চায়নার জন্য ইরিটেশন সৃষ্টি করো। ইউর ফরেন পলিসি হ্যাজ নো ডাইরেকশন। ইদার ইউ আর অ্যালাইড উইথ সামবডি অর ইউ আর নিউট্রাল, ইউ আর নোবডি। আমি বললাম তো হিজড়া পররাষ্ট্রনীতি। এখন এই যে এগুলো ফল পাচ্ছে, যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ বন্ধু, আজকে কেন এই স্যাংশনগুলো আসছে আপনি আমাকে বলুন? বিকজ তুমি অন্যায় করে যাচ্ছ, একাধারে অন্যায় করে যাচ্ছ। তুমি সুযোগ দিচ্ছ, সেই সুযোগ তুমি দিয়ে গেছো। ওকে, সো ইটস টাইম। আমি বলবো সরকারকে অতি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে ওই তাড়াতাড়ি পশ্চাৎপদ হওয়ার জন্য নির্বাচন দিয়ে টেস্ট করুন। আপনি জনপ্রিয়তা টেস্ট করুন না কেন? আপনাকে গণতন্ত্র দিতে বলছে, এত ভয় কেন আপনার? গণতন্ত্র যতদিন না দিবেন আপনার আরো কপালে আসতেছে। হাসিনা নাম নেক্সট স্যাংশন আসতেছে, আই এম টেলিং ইউ। ওর মেয়ে অলরেডি ওর মেয়ে কানাডিয়ান সিটিজেন হয়েও কানাডা ঢুকতে পারছে না। আবুধাবিতে আবার ইনভেস্ট করে ওখানে ইমিগ্রেশন নিচ্ছে, ওখানেও এখন ঢুকতে পারছে না। ওয়ার্ল্ড ইজ স্কুইজিং ম্যান, সার্কেল, এটা সার্কেলটা ছোট হয়ে আসছে, তার পৃথিবীটা ছোট হয়ে আসছে। এটা সিন্ধু থেকে বিন্দু হয়ে গেছে এখন। সো দিস ইজ, আর কি বলার আছে আমাদের?